শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অদ্ভুতরের নির্দেশনা। বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ছেড়ে দিতে চলছে সম্ভাব্যতা যাচাই। এখনও জানে না বাংলাদেশ সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ ঠেকাতে শুধু গুলি আর মারণাস্ত্রের ওপর নির্ভরশীল থাকতে চায় না ভারত। এবার তারা বাংলাদেশ সীমান্তের জলমগ্ন এলাকা, নদী, খাল ও যেসব জায়গায় টহল দেওয়া কঠিন সেসব স্থানে বিষধর সাপ ও হিংস্র কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। প্রাচীন ও মধ্যযুগে দুর্গ নিরাপত্তায় সাপ বা কুমিরের মতো সরীসৃপ ব্যবহারের গল্প শোনা যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পরিকল্পনায় আবারও যেন উঠে এলো মধ্যযুগীয় জিঘাংসা। সীমান্ত নিরাপত্তায় সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন করেছে ভারতের গণমাধ্যম দ্য ফেডারেল। তারা বলছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্যাপারে বিএসএফের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছেন। এ ব্যাপারে দ্য ফেডারেলের হাতে বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগের কিছু নথি হাতে এসেছে। ২৬ মার্চ বাহিনীর পূর্বাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় সদর দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠানো বার্তায় বলা হয়েছে, সীমান্তে থাকা ফাঁকা স্থানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরীসৃপ ব্যবহারের উপায় অনুসন্ধান করুন। বিশেষত নদী বা জলাভূমি দ্বারা বিচ্ছিন্ন সীমান্তে সাপ বা কুমিরের মতো প্রাণী ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করুন। ভারতের কেন্দ্র সরকারের উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেওয়া একটি উদ্যোগের মিল আছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ফ্লোরিডার এভারগ্লেডসে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি আটক কেন্দ্র তৈরি করেছে। এই অঞ্চলটি বিষাক্ত সাপ ও অ্যালিগেটরে পূর্ণ। ভারতের এই উদ্যোগের ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাঙালিয়ানাকে জানিয়েছেন, এই ব্যাপারটি যেহেতু এখনও ঘোষিত নয়, তাই তারা এখনও বিষয়টি অবগত নয়। বিষয়টিতে অবগত হওয়া মাত্র তারা এই ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেবেন। ২০ মার্চ এক বৈঠকে সাপ ও কুমির ব্যবহারের প্রস্তাব ছাড়াও বিএসএফের পূর্ব অঞ্চলের সেক্টর হেডকোয়ার্টারগুলোকে মোবাইল নেটওয়ার্ক সংযোগহীন ঝুঁকিপূর্ণ স্থানের সীমান্ত আউটপোস্টগুলো চিহ্নিত করা এবং ম্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিসংখ্যানও তলব করেছে বিএসএফ সদর দপ্তর। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশসহ ১৬টিকে এখনই আইনি রূপ না দেওয়ার সুপারিশ করেছে। এ বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন, অধ্যাদেশসহ 4টি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। আর গণভোট ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ 16টি অধ্যাদেশ চলতি অধিবেশনে বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে কমিটি। যে 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন না করে নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো অধ্যাদেশ। এদিকে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে যে প্রতিশ্রুতির আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে সেটিকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় কয়েক সহস্রাব্দীর জাতিভেদ ও অস্পৃশ্যতার কলঙ্ক মুছতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দলিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রশাসন। গত মাসে এক গণ অভ্যুত্থানের পর নির্বাচিত হয়ে আসা ৩৫ বছর বয়সী এই ব্যাপার ও সাবেক মেয়রের ১০০ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে এই অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হবে। নেপালের ৩ কোটি জনসংখ্যার ১৩% বেশি মানুষ দলিত সম্প্রদায়ের।
হিন্দু বর্ণপ্রথার তলানিতে থাকা এই মানুষগুলো বংশ পরম্পরায় চরম বৈষম্য ও বঞ্চনার শিকার। বালেন্দ্র শাহর সরকার জানিয়েছে, রাষ্ট্র ও সমাজ কাঠামোর মাধ্যমে দলিতদের ওপর যে দীর্ঘমেয়াদী অন্যায় এবং সুযোগ থেকে বঞ্চিত করার ইতিহাস রয়েছে, রাষ্ট্র অনানুষ্ঠানিকভাবে তা স্বীকার করে নেবে। এই ক্ষমা প্রার্থনার পর সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক পুনর্বাসন ও ঐতিহাসিক পুনর্মিলনের মতো পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 7 বিচারিক কর্মকর্তাকে জিম্মি করে রাখার ঘটনায় পুরো ভারত হতবাক হয়ে গেছে। বিশেষত ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ঘটনার দায় চাপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর। আর তৃণমূল এই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে দায়ী করেছে কংগ্রেসকে। গত 1 মার্চ ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ গভীর নিরীক্ষা SIRকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুসলিম অধ্যুষিত মালদহ জেলা। এক পর্যায়ে কালীচক ব্লক ডেভেলপমেন্ট অফিসে জড়ো হন শত শত বিক্ষোভকারী। তাদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা মুসলমান। সে সময় ভবনটিকে 7 জন বিচারিক কর্মকর্তার উপস্থিতিতে একটি বৈঠক চলছিল। বিক্ষুব্ধ জনতা ভবনে হামলা করে ভাঙচুর চালায় এবং 3 জন নারীসহ ওই 7 কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। এই ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টও নোটিশ জারি করেছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত মোফাক্খারুলকে পালানোর সময় বাগডোগরা বিমানবন্দর থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন মোফাক্খারুলের নামে 2 মার্চ বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তারপর থেকে পুলিশ তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছে। মালদহের ঘটনায় এখন পর্যন্ত 19টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন মোট 35 জন। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। নির্দিষ্ট ব্র্যান্ডের ঔষধ আমদানির ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা সংক্রান্ত শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন। আলোচিত লিবারেশন ডে ঘোষণার 1 বছরের মাথায় গতকাল শুল্ক সংক্রান্ত এসব পরিবর্তন এলো। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষিত বিস্তৃত রেসিপ্রোকাল ট্রাফিক বাতিল করেন মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন শুল্কের অন্যতম উদ্দেশ্য হল আদালতের রায়ে হারানো রাজস্ব পুনরুদ্ধার। একই সঙ্গে শুল্ক নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে এ ঘোষণা। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানা ক্রীড়া সংবাদ। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ফেরার লড়াইয়ে থাকা নেইমারের জন্য বড় ধাক্কা হয়ে এলো হলুদ কার্ডের নিষেধাজ্ঞা। রেমোর বিপক্ষে ম্যাচে ডিয়েগো হার্নান্দেজের ফাউলের প্রতিবাদ করতে গিয়ে তর্কে জড়িয়ে কার্ড দেখেন এই সান্তোস তারকা। এর ফলে আগামী রবিবার ফ্লামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দল ঘোষণার আগে এই ম্যাচটি নেইমারের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ ছিল, কিন্তু মাঠের শৃঙ্খলা হারিয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন তিনি। গ্যালারি থেকেও রেমো সমর্থকেরা তুমি বিশ্বকাপে যাচ্ছ না বলে তাকে খোঁচা দেন। বাংলিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।